আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে থাকবে যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদের প্রতিটি অধ্যায়ে প্রতিটি টপিকের উপরে ভিডিও আপলোড করতে। এর ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের শুধুমাত্র গতিশক্তি টপিকটা নিয়ে। আমি খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব, তবে গতিশক্তির শেষে একটা মজার জিনিস বলবো, তোমাদের একটা মজার জিনিস বুঝিয়ে দিব অবশ্যই। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, খুব খারাপ লাগে তখন যখন তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু খেয়াল করে দেখো, আমরা এই গতিশক্তি বিষয়টাকে আজকে প্রতিপাদন করব বা প্রমাণ করব। তো কিভাবে মনে রাখবা, প্রথমত তোমরা জানো যে অভিকর্ষ ত্বরণ ব্যাপারটা কি। যে কোনো একটা বস্তু যখন উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটা কিন্তু পৃথিবীতে মানে ভূমিতে পড়তে থাকে। কেন ভূমিতে পড়ে থাকে? কারণ হচ্ছে ওই বস্তুটাকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে। আকর্ষণ করে। আচ্ছা, এই আকর্ষণ বলটাকেই বলা হয় অভিকর্ষ ত্বরণ। এই জায়গার ভিতরে তোমার যে বলে আকর্ষণ করতেছে সেই বলটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর মনে রাখবা, ওই বস্তুর উপরে একটা ভর থাকবে। তাহলে ওই বস্তুর উপরে আমরা যদি বল হিসাব করি, বলকে আমরা জানি হচ্ছে এফ ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি কি এম জি। এমটা হচ্ছে বস্তুর ভর আর জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন কথা হলো, এই অভিকর্ষ ত্বরণটা হলো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ যে বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে। কিন্তু আমরা যদি সরল রৈখিক পথে হিসাব করি, ভূমিতে হিসাব করি, তাহলে এই অভিকর্ষ ত্বরণটা শুধুমাত্র ত্বরণ হয়ে যাবে। আর শুধুমাত্র ত্বরণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এ ব্যবহার করি, তাই না? এটা তুমি এর আগের অধ্যায়টা পড়লেই বুঝে যাবে। তাহলে ত্বরণের ব্যাপারটা কি ব্যবহার করি আমরা? এ। তাহলে দেখো তো, আমরা এই জায়গা থেকে বলতে পারি না যে এফ ইকুয়াল কি এম এ। আমরা এখান থেকে কিন্তু বলতেই পারি যে এফ ইকুয়াল হচ্ছে এম এ। এখন ব্যাপারটা একটু খেয়াল করো, আমরা এই যে বস্তুটার উপরে কৃত কাজ কত, সেটা দিয়ে আমরা কি বের করব? গতিশক্তি। তাহলে একটা জিনিস মনে রাখবা, আমরা বলতে পারি যে গতিশক্তিটা কি এক প্রকার কৃত কাজ। প্রথমত আগে গতিশক্তি ব্যাপারটা কি বুঝবার চেষ্টা করো। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি বাস্তব উদাহরণের সাহায্যে। যে কোনো একটা বস্তু গতিশীল থাকার কারণে তার ভিতরে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়, ব্যাপারটা কেমন? ধরে নাও যে তুমি একটা সাইকেল চালাচ্ছ, সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে তুমি সাইকেলের প্যাডেল বন্ধ করে দিলা। তাহলে প্যাডেল বন্ধ করে দেওয়ার সাথে সাথে কি সাইকেলটা আটকে যায়? তোমরা বলবে যে না, আটকে যায় না। কেন আটকে যায় না? খেয়াল করো, এই যে এতক্ষণ ধরে তুমি প্যাডেল দিয়েছো, যার ফলে সাইকেলটা গতিশীল ছিল এবং এর ভিতরে একটা শক্তি জমা হয়েছে, সঞ্চিত হয়েছে। তুমি প্যাডেল বন্ধ করার পরে সেই সঞ্চিত শক্তিটাকে কাজে লাগিয়ে সে আরো কিছু দূর যায়। এই ব্যাপারটাই হচ্ছে গতিশক্তি। আবার ব্যাপারটা অন্যভাবে একটু চিন্তা করো, একটা ফ্যান তুমি সুইচ অন করে রাখছো, মানে ফ্যানটা ঘুরতেছে। এখন হঠাৎ করে সুইচ অফ করলে কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে যায় না, আরো কিছুক্ষণ ঘুরতে থাকে। তাহলে এই ব্যাপারটাও কিন্তু গতিশক্তি। কেন? কারণ এতক্ষণ ধরে ফ্যানের পাখাটা ঘুরতে থাকার কারণে ওই পাখাটার ভিতরে বা ফ্যানটার ভিতরে একটা শক্তি জমা হয়েছে, সঞ্চিত হয়েছে। পরবর্তীতে সুইচ বন্ধ করে দেওয়ার পরে সেই সঞ্চিত শক্তিটাকে, জমাকৃত শক্তিটাকে কাজে লাগিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত ঘুরতে থাকে। তাহলে কি, এই যে বস্তুটা এতক্ষণ ধরে গতিশীল ছিল তার ভিতরে যে শক্তি জমা হয়েছে, এই ব্যাপারটাই হচ্ছে গতিশক্তি। তার মানে একটি বস্তু গতিশীল থাকার পরে তার ভিতরে যে পরিমাণ শক্তি জমা হয় বা সঞ্চিত হয়, সেই ব্যাপারটা হচ্ছে গতিশক্তি। তাহলে এবার আমরা বলতে পারি যে গতিশক্তি কি কৃত কাজ। তাহলে আমরা কি লিখতে পারি? যে গতিশক্তি ইকুয়াল কি কৃত কাজ। গতিশক্তি ইকুয়াল হচ্ছে কৃত কাজ। কৃত কাজ মানে হচ্ছে কি পরিমাণ কাজ করা হয়েছে। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি যে গতিশক্তি হচ্ছে, আর গতিশক্তি সমান আমরা লিখতে পারি যে বস্তুটার উপর কৃত কাজ, বস্তুর উপর কি পরিমাণ কাজ করা হয়েছে। এবার একটু খেয়াল করো, তাহলে গতিশক্তিকে আমরা প্রকাশ করব হচ্ছে ই দ্বারা।
তোমাদের বইয়ে শুধুমাত্র ই দ্বারা প্রকাশ করা আছে, তবে এটাকে আমরা চাইলে ই কে দ্বারাও প্রকাশ করতে পারি। কারণ হচ্ছে গতিশক্তির ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, যার কারণে ই কে দ্বারা প্রকাশ করা হতো। পূর্বের বইগুলোতে ই কে দ্বারা প্রকাশ করা হতো, তবে তোমাদের বইয়ে শুধুমাত্র ই দ্বারা প্রকাশ করা আছে, তাই আমরা ই দ্বারা প্রকাশ করব। তাহলে ই ইকুয়াল, দেখো তো কৃত কাজ, কাজ বিষয়টা কি বন্ধুরা, আমরা কিন্তু এই আগের টপিকে অর্থাৎ এক নাম্বার যে পর্বটা ছিল সেই 1 নাম্বার পর্বে আমরা কাজ বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তাহলে 1 নাম্বার পর্ব থেকে তোমরা অবশ্যই দেখে নিবে, সেটা লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে কাজ ইকুয়াল আমরা জানি হচ্ছে কি, কাজ সমান সমান আমরা জানি হচ্ছে এফ এস। কাজ সমান সমান আমরা কি জানি বন্ধুরা, এফ এস। যদি না দেখে থাকো অবশ্যই সেই পর্বটা আগে দেখে নিবে। আচ্ছা, কাজকে প্রকাশ করা হয় কি দ্বারা, ডাব্লিউ দ্বারা। তাহলে দেখো তো আমরা এফ এস এর আগে আমরা এটাকে ডাব্লিউ লিখতে পারি কিনা, কারণ ডাব্লিউ ইকুয়াল আমি জানি হচ্ছে এফ এস, তাহলে ই ইকুয়াল আমি ডাব্লিউ বলতে পারি। এবার একটু খেয়াল করে দেখো, ই ইকুয়াল যদি আমি ডাব্লিউ বলতে পারি, আবার দেখো ডাব্লিউর পরিবর্তে যদি আমি এফ এস লিখতে পারি, ডাব্লিউর পরিবর্তে যদি আমি এফ এস লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি না ইর পরিবর্তে এফ এস, ইর পরিবর্তে এফ এস, সরি ই ই পরিবর্তে আমি কি লিখতে পারি, এফ এস। কেন লিখতে পারলাম, কারণ ইর পরিবর্তে ই সমান যদি ডাব্লিউ হয়, আবার ডাব্লিউ সমান যদি এফ এস হয়, তাহলে ডাব্লিউর জায়গাতে শুধুমাত্র এফ এস বসিয়ে দিলাম। এবার খেয়াল করো তো, তাহলে ই ইকুয়াল এফ এস পেলাম। এখন আরেকটা জিনিস চিন্তা করো, এফ সমান সমান আমি আগেই বলে দিলাম যে এফ সমান সমান বস্তুর উপর যে প্রযুক্ত বল বা বলটার পরিমাণটা কি, এফ সমান সমান হচ্ছে এম এ। এবার এফ এর পরিবর্তে এই জায়গাতে শুধুমাত্র এফ এর পরিবর্তে যদি আমি এম এ বসে দেই, তার সঙ্গে এস তো একটা আছেই, তাহলে দেখো তো আমরা কি পেলাম, এম এ এস। এবার একটু খেয়াল করো, তাহলে আমরা সম্পূর্ণ সমীকরণটা কি পেলাম, যে ই ইকুয়াল এম এ এস। এখন আমরা আরো একটা সমীকরণ জানি, সেটা হচ্ছে গতির তৃতীয় সমীকরণ। গতির তৃতীয় সমীকরণ, গতি হচ্ছে এটা করে না থাকলে অবশ্যই সেটা করে থাকবে, কারণ ওটা না দেখলে এটা বুঝবে না। অবশ্যই সেটার লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে ওই জায়গা থেকে আমরা একটা সমীকরণ জানি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এটা আমরা গতির তৃতীয় সমীকরণ থেকে জানি। এখন খেয়াল করো তো, এই জায়গাতে ইউটা হচ্ছে আদিবেগ, ভিটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে ত্বরণ, এসটা হচ্ছে সরণ। এবার কথা হচ্ছে, যদি কোনো একটি বস্তু স্থির অবস্থা থেকে ঘুরতে শুরু করে, যাত্রা শুরু করে, অর্থাৎ আমরা যদি এই যে ফ্যানটার কথা বলি, ফ্যানটা তো প্রথমে স্থির থাকে তাই না, হঠাৎ করে সুইচ দেওয়ার পরে সে গতিশীল হয়, তার মানে তার আদি অবস্থা কি ছিল, স্থির। আবার যদি আমরা সাইকেলের ক্ষেত্রে বলি, সাইকেল কিন্তু স্থির থাকে, আমরা তার উপরে উঠে যখন প্যাডেল করি তখন সাইকেলটা গতিশীল হয়। তার মানে কি আদি অবস্থা কি ছিল, স্থির। আর স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করার কারণে তাদের আদি বেগের মান বা প্রথমের বেগটার মান হয় কি, শূন্য। যেহেতু স্থির অবস্থায় ছিল, তার মানে তখন কোনো বেগ ছিল না, আর বেগ না থাকার কারণে বেগটা হয় শূন্য। তাহলে আদি বেগের মানটা যদি আমরা শূন্য ধরে নেই, শূন্যের উপরে স্কোয়ার করাও যা, না করাও কি তাই, অর্থাৎ সম্পূর্ণ মানটা কি হয়ে যাবে, শূন্য। তাহলে এবার খেয়াল করতো, আমরা কি লিখতে পারি, 2as। তাহলে আমরা লিখতে পারি না যে ভি স্কোয়ার ইকুয়াল 2as। এবার একটু খেয়াল করে দেখো তো বন্ধুরা, আমরা যদি সমীকরণটাকে একটু উল্টিয়ে লিখি, মানে সম্পূর্ণটাকে পার্শ্ব চেঞ্জ করে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, যে 2as ইকুয়াল কি ভি স্কোয়ার। আমি লিখতে পারি, কিন্তু এটা সম্পূর্ণ সমীকরণটাকে শুধু ঘুরিয়ে লিখলাম, এতে মানের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো তো, আমি এ এস টাকে এই পাশে রাখলাম, এ এস টাকে যদি এই পাশে রাখি, তাহলে আমি লিখতে পারি না ভি স্কোয়ার ডিভাইডেড 2, কারণ 2টা এখানে গুণাকারে ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে গেল। আচ্ছা, এবার খেয়াল করো তো, আমি এই যে এখান থেকে লিখতে পারি না যে 1/2 ভি স্কোয়ার। এর আগে আমার ক্লাসগুলো যদি করে থাকো, তাহলে তোমরা এই বিষয়টা খুব সহজে বুঝে যাবে। কারণ এই যে আমি যদি এই ভি স্কোয়ারটা কি গুণাকারে আছে, আবার যদি গুণ করে দেই, ভি স্কোয়ার ডিভাইডেড 2ই হবে। তার মানে ভি স্কোয়ার ডিভাইডেড 2 পরিবর্তে আমি লিখতে পারি কি, হাফ ভি স্কোয়ার। এবার একটু খেয়াল করো তো, এই জায়গাতে আমরা কি পেলাম, এটা যে এ এস এর পরিবর্তে পেলাম হচ্ছে হাফ ভি স্কোয়ার। এবার দেখো, আমি এই জায়গাতে এ এস এর পরিবর্তে হাফ ভি স্কোয়ার মানটা বসিয়ে দিব। তাহলে দেখো, এম এ এস এর পরিবর্তে আমি বসিয়ে দিলাম হচ্ছে কি, হাফ ভি স্কোয়ার। এবার খেয়াল করো তো, তাহলে আমরা কি পেলাম, যে ই ইকুয়াল এম হাফ ভি স্কোয়ার, এম হাফ ভি স্কোয়ার। এবার দেখো তো, আমরা এই হাফটাকে যেহেতু গুণ আকারে আছে, সবার আগে লিখতে পারি না, কারণ গুণ আকারে যেটা থাকে সেটা আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না। তাহলে আমি হাফটাকে সবার সামনে লিখলাম, হাফ এম ভি স্কোয়ার। এটাই হলো তোমাদের গতিশক্তির সমীকরণ। তাহলে গতিশক্তি ই কে সমান সমান আমরা কি পেলাম,
হাফ এম ভি স্কোয়ার। মনে রাখবা এটি হচ্ছে গতিশক্তির সমীকরণ। এখন গতিশক্তির সমীকরণটাকে ব্যবহার করে আমরা একটা অঙ্ক সমাধান করব। তো অঙ্কটা আগে আমরা তুলে নেই। দেখো বন্ধুরা, আমি অঙ্কটি এখানে তুলে নিলাম। এবার অঙ্কটি আমরা একটু সমাধান করবার চেষ্টা করি। দেখো এখানে কি বলছে যে একজন 60 কেজি ভরের মানুষ 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তাহলে তার গতিশক্তি কত হবে। দেখো এখানে কি লিখবো আমরা, দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে একটু বলো। দেখো তোমাদের দেওয়া আছে হচ্ছে এম এর মান হচ্ছে কত, 60 কেজি। কারণ বস্তুটার অর্থাৎ মানুষটার, লোকটার ভর কত দেওয়া আছে বন্ধুরা, 60 কেজি। তার মানে মানুষটার ভর হচ্ছে 60 কেজি। আচ্ছা এবার দেখো বেগের মান দেওয়া আছে। বেগের মান কত দেওয়া আছে, 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন তোমাদের বের করতে বলছে কি গতিশক্তি কত, লোকটির গতিশক্তি কত। তার মানে গতিশক্তি কি, ই ইকুয়াল কি হট। এখন আমরা কি জানি, আমরা জানি, দেখো বন্ধুরা প্রথমে কি লিখতে হবে, যে আমরা জানি ই ইকুয়াল, আমরা কি জানি সূত্রটা, ই ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো তো হাফের মান বসিয়ে দিলাম, এম এর মান কত পেলাম আমরা 60 ইন্টু ভির মান কত পেলাম 3, তার উপরে স্কোয়ার। দেখো তো এই যে 2 আর 60 কাটতে পারি না আমরা, অর্থাৎ আমরা যদি কেটে দিই তাহলে পাবো কত 30। তার মানে কি 30 ইন্টু কি, সরি 30 ইন্টু, তার সাথে আমরা লিখতে পারি কি যে ইন্টু 3 স্কোয়ার। তাহলে দেখো আমরা এই জায়গা থেকে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা লিখতে পারি যে 30 গুণন 3 এর উপর স্কোয়ার মানে কি 3 3 9, তার মানে কি 9। আচ্ছা এবার 30 গুণন 9, আচ্ছা 30 গুণন 9 আমরা একটু ক্যালকুলেট করে নেই। দেখো তাহলে আমাদের মানটা কিন্তু বের হয়ে যাবে। দেখো বন্ধুরা 270, তার মানে কি বস্তুটির, ওই লোকটির গতিশক্তির মান হচ্ছে কত, 270। আচ্ছা গতিশক্তি মনে রাখবা, গতিশক্তি যেহেতু এক প্রকার শক্তি, তার মানে এর একক হবে কি জুল। তার মানে লোকটির গতিশক্তি হচ্ছে 270 জুল। দেখো তোমরা কিন্তু নিশ্চয়ই বুঝে যাবার কথা। এরপর যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই সেটা আমাকে জানিয়ে দিও। আচ্ছা এবার আমরা চেষ্টা করব এবার একটু মজার জিনিস জানতে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে গতিশক্তির শেষে আমরা একটা মজার তথ্য জানবো, মজার জিনিস জানবো। সেই ব্যাপারটা কি একটু খেয়াল করো তো। আমরা একটা সমীকরণ জানি, সেটা কিন্তু গতির তৃতীয় সমীকরণ। কি জানি আমরা, যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। ভালো করে বোঝো, যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা আমি তোমাদের বলেছি যে এই এটা হলো সরল রৈখিক পথে ত্বরণ, আর কোন একটা বস্তু যখন উপর থেকে পড়তে থাকে তখন সেটা হয়ে যায় অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি কি, এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে জি। আর এসটা হচ্ছে সরল রৈখিক পথে, অর্থাৎ ভূমিতে কোনো একটা বস্তুর সরণ, আর উপরের ক্ষেত্রে উচ্চতা, অর্থাৎ উপর থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে তার ক্ষেত্রে তো আর সরল রৈখিক পথে সরণ থাকবে না, তার ক্ষেত্রে কি হয় ভূমি থেকে সে কত উচ্চতায় আছে। তার মানে আমরা সেই ক্ষেত্রে শুধুমাত্র এস এর পরিবর্তে লিখবো কি এইচ। দেখো এই জিনিসটাকে বুঝবার চেষ্টা করো। তাহলে এর পরিবর্তে আমি জি লিখতে পারি, এস এর পরিবর্তে আমি এইচ লিখতে পারি। এবার এই জায়গাতে যদি আমি একটু মানগুলো বসিয়ে দেই তাহলে কি পাচ্ছি আমি, ইউ স্কোয়ার প্লাস 2gh। খেয়াল করো তাহলে আবারও যদি আমি ইউটা হচ্ছে কি আদিবেগ, আমি বললাম যেহেতু গতিশক্তি ব্যাপারটা শুরু হয় আদি অবস্থান স্থির থেকে, তার মানে আদি অবস্থান যেহেতু স্থির থাকে তাহলে আদিবেগের মানটা কি হয়, শূন্য হয়। আমরা গতিশক্তি যখন সমাধান করলাম তখনও বলে দিলাম। তাহলে দেখো আমাদের আদিবেগের মানটা যদি শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি না যে ভি স্কোয়ার ইকুয়াল টু জি এইচ। বুঝবার চেষ্টা করো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু জি এইচ। আচ্ছা এবার এই জিনিসটাকে একটু খেয়াল করো তো, এই টুটা কি এই পাশে গুণাকারে আছে, আমি যদি এই টুটাকে এই পাশে পার করে দেই, এবার ভি স্কোয়ার সাথে পার করে দেই, তাহলে আমি লিখতে পারি না যে ভি স্কোয়ার ডিভাইডেড টু ইকুয়াল কি জি এইচ, লিখতে পারি কিনা। আচ্ছা আবারও একই কাজ, আমরা যদি ভি স্কোয়ার ডিভাইডেড 2 লিখতে পারি তাহলে দেখো তো আমরা লিখতে পারি না হাফ ভি স্কোয়ার ইকুয়াল জিএইচ। আমি একটু আগে তোমাদের দেখিয়ে দিলাম যে ভি স্কোয়ার ডিভাইডেড 2 ইকুয়াল আমরা হাফ ভি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা এবার উভয় পাশে আমি যদি এম দ্বারা গুণ করি, একটা সমীকরণের উভয় পাশে একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই সমীকরণে যদি আমি উভয় পাশে এম দ্বারা গুণ করি, এম কি বস্তুর ভর, তাহলে দেখো তো আমি লিখতে পারি না এই পাশে যে এম ইন্টু হাফ
হাফ ভি স্কোয়ার ইকুয়াল আবারও কি এম ইন্টু কি জি এইচ। আচ্ছা, এই জিনিসটাকে একটু আমি সুন্দর করে সাজিয়ে লিখতে পারি না? কি লিখতে পারি যে হাফ হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল কি এম জি এইচ। দেখো বন্ধুরা, তাহলে আমরা সর্বমোট কি পেলাম যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল এম জি এইচ। একটু খেয়াল করো তো, হাফ এম ভি স্কোয়ার কি ছিল আমাদের গতিশক্তি, আর এম জি এইচ কি ছিল আমাদের বিভব শক্তি। একটু চিন্তা করে দেখো তো, তাহলে এই জায়গাতে বিভব শক্তি এবং গতিশক্তি দুটো পরস্পর সমান হয়ে যাচ্ছে না? অর্থাৎ লেফট সাইড এবং কি রাইট সাইড দুটো সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা কিন্তু বুঝতে পারি, সেই জিনিসটা কি, যতটুকু বিভব শক্তি খরচ হয়েছে মানে ততটুকু গতিশক্তি অর্জিত হয়েছে। বুঝতে পারছি? খেয়াল করো, আমার বিভব শক্তির যে পরিমাণ খরচ হবে গতিশক্তি সেই পরিমাণ অর্জিত হবে। অর্থাৎ আমাদের ব্যবহৃত বিভব শক্তি ইকুয়াল অর্জিত গতিশক্তি। তার মানে বোঝা যাচ্ছে যে আমার গতিশক্তি বিভব শক্তি কমে যাওয়া আর গতিশক্তি কি বেড়ে যাওয়া, এই দুইটা পরস্পর কি হবে সমান। এখন খেয়াল করো, এই জিনিসটাকে আমরা বলতে পারি শক্তির নিত্যতা সূত্র। অর্থাৎ শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নেই। তোমরা আগেই জেনে থাকবে যে শক্তি কখনোই ধ্বংস হয় না। শক্তি কি করে, শুধুমাত্র একটা রূপ থেকে আর একটা রূপে বদলায়। সেম কাজ কিন্তু এখানে ঘটতেছে। দেখো, আমি বলতেছি আমার বিভব শক্তির যে পরিমাণ ব্যয় হচ্ছে, বিভব শক্তি যে পরিমাণ ব্যয় হচ্ছে সেম পরিমাণ আমাদের গতিশক্তি অর্জন হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে ব্যয়িত বিভব শক্তি ইকুয়াল অর্জিত গতিশক্তি। তাহলে বুঝতে পারতেছো যে শক্তি ব্যয় হলো যতটুকু, ঠিক সম পরিমাণ আমার গতিশক্তি অর্জিত হলো, শুধু রূপ বদলালো। অর্থাৎ বিভব শক্তি কমে গেল, গতিশক্তি অর্জিত হলো। তাহলে চিন্তা করো, শুধুমাত্র বিভব শক্তি থেকে গতিশক্তি হয়ে গেল, তার মানে রূপ বদলালো কিন্তু শক্তি ধ্বংস হলো না, শক্তি কমেও গেল না, বিনাশও হলো না। এই জন্যই বলা হয় শক্তির কোনো ধ্বংস বা শেষ নেই, শুধুমাত্র শক্তি একটা রূপ থেকে আর একটা রূপে বদলায় মাত্র। এই জিনিসটাকেই বলা হয় শক্তির নিত্যতা। নিত্য মানে যেটা আসলে কখনো ধ্বংস নাই, শেষ নেই। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলতে পারি, শক্তির নিত্যতা সূত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। তবে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।